ওয়েলকাম টু আইএসএসবি দ্য স্কুল অফ ইন্টেলিজেন্স। আজকে আমরা আইএসএসবির 4 দিনের অ্যাক্টিভিটিস শিডিউল সম্বন্ধে জানবো। আমাদের অনেকেরই আইএসএসবির এই 4 দিনের শিডিউল সম্বন্ধে ভালো ধারণা থাকে না, তাই সেখানে আমরা যথাযথ আমাদের পারফরমেন্স দেখাতে পারি না। আজকের লেকচারে এখানে সব কিছু সামারি আকারে দিয়ে দিয়েছি, যা যা দেখব। এখানে 4 দিনের যতগুলা এক্সাম এবং টাস্ক কন্ডাক্ট করা হয় সব কিছু তুলে ধরা হলো। আপনারা চাইলে একটি স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। এরপরে আমরা দেখব ডিবি ভাইভা সম্বন্ধে কিছু কোশ্চেন, সাধারণ কোশ্চেন যেসব সাধারণত আস্ক করা হয়ে থাকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথম দিন সকাল থেকে। প্রথম দিন সকাল আইএসএসবিতে 7:30 মিনিটে রিপোর্ট করতে হবে এবং সেখানে আমাদেরকে রিসিভ করা হবে। রিসিভ করার পরে সেখানে আমাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমাদেরকে একটি চেস্ট নাম্বার দেওয়া হবে, যে চেস্ট নাম্বারটি পরবর্তী 4 দিন আমাদের সাথেই রাখতে হবে। আইএসএসবিতে ঢোকার পরে সকালে নাস্তার পরপরই আমাদের আইকিউ বা ইন্টেলিজেন্ট টেস্ট শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি আইকিউ টেস্টের একটি অংশ হচ্ছে ভার্বাল। এখানে 100টি কোয়েশ্চেন থাকবে, 35 মিনিট সময়ের ভিতরে আপনাকে আনসার করতে হবে। টেস্টিং হলে সবাই বসে আছে দেখতে পাচ্ছি। এখানে কর্তব্যরত যে অফিসার আছেন তিনি সব ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়ে দিবেন। ভার্বাল আইকিউতে আছে জাম্বল ওয়ার্ডস, ট্রু ফলস, অ্যানালজিক্যাল, লেটার ডিফারেন্স, এই ধরনের কিছু টাইপ ভিত্তিক কোয়েশ্চেন আমাদেরকে দেওয়া হবে, টোটাল 100টা। এরপরেই থাকছে নন ভার্বাল, 38টা কোয়েশ্চেন থাকবে, সময় থাকবে 22 মিনিট। এখানে দেখতে পাচ্ছেন এরকম কিছু প্রবলেম প্যাটার্ন আপনাদেরকে এই নন ভার্বাল টেস্টে দেওয়া হবে। এরপরই আমাদের স্ক্রিনিং আউটের রেজাল্ট দেওয়া হবে, এর জন্য আমাদেরকে কিছু সময় টেস্টিং হলে অপেক্ষা করতে হবে। স্ক্রিন আউটের রেজাল্টের পরই যারা বাদ চলে যাবেন তারা আইএসএসবি থেকে বেরিয়ে যাবেন। এরপরে যারা থেকে যাবেন তারা পরবর্তী সেকেন্ড ফেজে অংশগ্রহণ করবেন। সেকেন্ড ফেজে আছে আপনার পিকচার পারসেপশন অ্যান্ড ডিসক্রিপশন টেস্ট, অর্থাৎ পিপিডিটি। এই অংশে থাকছে আপনাদেরকে প্রজেক্টরে একটি পিকচার দেখানো হবে, হ্যাজি একটা পিকচার দেখানো হবে। এখানে অফিসারকে দেখতে পাচ্ছেন, তিনি একটি আপনাদেরকে পিকচার দেখাবে, সেই পিকচারটি 30 সেকেন্ড আপনাদের এই প্রজেক্টরে দেখানো হবে। এরপর আপনাদেরকে একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে স্টোরিটা কমপ্লিট করে ফেলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন স্পট বক্স, অ্যাকশন বক্স এবং স্টোরি, 3টা সেগমেন্ট দেওয়া আছে। এখানে আপনাদেরকে গল্পে আসলে যা যা হচ্ছে এবং কতজন পার্সন আছে এবং তাদের অ্যাক্টিভিটিস কি ওই সময়ে সব কিছু তুলে ধরে একটি সুন্দর একটা গল্প প্লট করতে হবে। এরপরেই থাকছে ডিসকাশন অংশ। টেস্টিং হলে আপনাদের স্টোরি কর্তব্যরত অফিসার জমা নিয়ে নেবেন। এরপরে আপনাদের ডিসকাশন পার্ট শুরু হয়ে যাবে। ডিসকাশন পার্টের জন্য আপনাদেরকে গ্রাউন্ডে আসতে হবে। গ্রাউন্ডে আসার পরে আপনাদের জিটিও থাকবেন। এখানে যেভাবে দেখতে পাচ্ছেন সবাই সিরিয়াল ওয়াইজ যেভাবে বসে আছে, আপনাদের ঠিক বরাবর সামনেই 3জন জিটিও থাকবেন, আপনাদেরকে অবজার্ভ করবেন। চেস্ট নাম্বার সিরিয়ালে সবাই বসে যাবেন এবং জিটিও স্যার এসে আপনাদের সবাইকে সবার স্টোরিটা দিয়ে দিবেন হাতে। এরপর আপনাদেরকে স্টোরিটা দেখে দেখে রিড আউট করতে হবে, অর্থাৎ আপনারা যা যা স্পট করেছিলেন তাই তুলে ধরতে হবে। এরপরে আপনাদেরকে জিটিও স্যার ব্রিফ করবেন যে আপনাদের যে স্টোরিটা লিখেছেন তার উপর লজিক দিতে এবং তা নিয়ে ডিসকাশন করে একটি কমন স্টোরিতে আসার জন্য বলতে পারেন। কমন স্টোরিতে আসার জন্য সবসময় বলেন না, তাও নিজের যুক্তি দিয়ে মাঝে মাঝে তারা বলে থাকে একটি কমন স্টোরিতে সব গ্রুপমেটদেরকে একমত হতে। আর এই কমন স্টোরিতে আসতে যেয়ে অনেকের সাথে ক্ল্যাশ হয়ে যেতে পারে। এরপর আপনাদের স্টোরির ডিসকাশন পার্ট শেষ হলে জিটিও স্যাররা চলে যাবেন। এর কিছুক্ষণ পরেই দুপুর খাবারের পরে আপনাদের পিপিডিটি স্ক্রিন আউটের রেজাল্ট দেওয়া হবে। স্ক্রিন আউটে যারা বাদ পড়ে যাবেন তারা পরবর্তী 4 দিন অংশগ্রহণ করতে পারবেন না। এই ছিল আমাদের ফার্স্ট ডে মর্নিংয়ের যেসব টেস্ট কন্ডাক্ট করা হয় তার চিত্র। চলুন দেখে নেওয়া যাক পরবর্তী দিনের প্রথম দিনেরই আফটারনুনের যেসব টাস্ক নেওয়া হবে তা। প্রথম দিনে আমাদের স্ক্রিনিং আউট শেষে আইকিউ এবং পিপিডিটি শুরু হয়ে যাবে সাইকোলজি টেস্ট। সাইকোলজি টেস্টে থাকছে এসএ রাইটিং, বাংলা ইংলিশ একটি এবং 10 মিনিট এবং 15 মিনিট সময় পাবেন, দেখতে পাচ্ছেন এখানে। এরপরে স্টোরি রাইটিং ফ্রম পিকচার, যেটাকে থ্যামাটিক অ্যাপারসিয়েশন টেস্ট বলা হয়, 2টি বাংলা 2টি ইংলিশ, 3 মিনিট 30 সেকেন্ড সময় পাবেন। 30 সেকেন্ড সহ এখানে 30 সেকেন্ড চিত্র দেখানো হবে আপনাদেরকে প্রজেক্টরে। একইভাবে স্টোরি রাইটিং ফ্রম বিগিনিং লাইন, ইনকমপ্লিটিং স্টোরি যেটাকে বলা হয়, একইভাবে আপনাদেরকে লিখতে হবে। সাইকোলজি টেস্টের পরবর্তী টেস্ট হচ্ছে ইনকমপ্লিটিং সেন্টেন্স। ইনকমপ্লিটিং সেন্টেন্সে বাংলা থাকবে 25টা এবং ইংরেজি 25টা। এরপর থাকবে ওয়ার্ড টেস্ট। ওয়ার্ড টেস্টে ইংলিশে 80টা ওয়ার্ড থাকবে, সেটা দিয়ে আপনাকে খুব সুন্দর করে
মোটামুটি ধরনের পজিটিভ ধরনেরই সেন্টেন্স তৈরি করতে হবে। এরপরে মেমোরেবল এবং বিটার এক্সপিরিয়েন্স, যেখানে আপনার জীবনের স্মরণীয় এবং তিক্ত ঘটনার এবং অভিজ্ঞতার কথা লিখতে হবে। এরপরেই থাকছে সেলফ অ্যাসেসমেন্ট। এখানে আপনাকে আপনার নিজের সম্বন্ধে তুলে ধরতে হবে। আপনি নিজেকে সামাজিক, নৈতিক, মানসিক এবং সাংস্কৃতিক দিক থেকে কি মনে করেন, আপনার পিতামাতা, আত্মীয় স্বজন আপনাকে নিয়ে কী ভাবেন, আপনার শিক্ষক শিক্ষিকা এবং বন্ধুবান্ধব আপনাকে নিয়ে কীভাবে, সমালোচকের দৃষ্টিতে আপনি কীরকম তা জানতে চাবেন এবং আপনি কি কি গুণাবলী অর্জন করতে চান। সেলফ অ্যাসেসমেন্টে তাই জানতে চাওয়া হবে। সময় থাকবে 12 মিনিট। 12 মিনিটের ভিতর খুব দ্রুত আপনাদেরকে পয়েন্ট আকারে এসব লিখে ফেলতে হবে। কোয়েশ্চেনগুলো সবসময়ের জন্য কিন্তু ফিক্সডই থাকে সেলফ অ্যাসেসমেন্টে। এরপরেই থাকছে সেলফ ক্রিটিসিজম। এখানে আপনার আত্মকথন অর্থাৎ আপনার জীবনী নিয়ে লিখতে হবে। এখানে নির্দিষ্ট কিছু কোয়েশ্চেন থাকবে, সেগুলো আপনাকে নির্দিষ্ট জায়গায় উত্তর করতে হবে। এখানে যেসব কোয়েশ্চেন হয়ে থাকে সাধারণত তার ভিতর কিছু আমি তুলে ধরছি, যেমন আপনার জীবনের না বলা কথা, আপনার জন্ম, শৈশব, কৈশোর, বেড়ে ওঠার সময়টুকু, আপনি কোথায় বড় হয়েছেন, আপনার পিতামাতার সাথে আপনার যোগাযোগ কীরকম, তারপর আপনার বন্ধুবান্ধবের সাথে আপনার যোগাযোগ কীরকম, বিপরীত লিঙ্গের প্রতি আপনার আকর্ষণ কীরকম, এমন কিছু কোয়েশ্চেন থাকবে যেসব উত্তর করতে হবে। তো আমরা দেখে নিলাম যে প্রথম দিনে যেসব টেস্ট কন্ডাক্ট করা হবে, সাইকোলজি টেস্ট, পিপিডিটি স্ক্রিনিং আউটের পরে এই কয়েকটা টেস্টই কন্ডাক্ট করা হয়ে থাকবে। তাই এসব টেস্ট, যেহেতু সাইকোলজি টেস্ট আর সাইকোলজি হচ্ছে আইএসএসবির খুব গুরুত্বপূর্ণ একটি টেস্ট, তাই আপনাকে সবসময় এই কয়টা টেস্ট অনেক ভালোভাবে দিতে হবে। জিনিসটাকে আরও ভালো করে বোঝার জন্য অবশ্যই স্টাডি করতে হবে, জিনিসটাকে আরও ভালো করে জানতে হবে, কীভাবে আপনাকে উত্তর করতে হবে। প্রথম দিনের সাইকোলজি টেস্টের পরেই আপনাদের রাতের বেলা টেস্টিং হলের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হবে। সেখানে আপনাদের গ্রুপ ফটো তোলা হবে এবং নতুন করে একটি গ্রুপ করে দেওয়া হবে, যে গ্রুপটি পরবর্তী 3 দিন আপনাদের সাথে থাকবেন এবং বিভিন্ন টাস্ক একসাথে কমপ্লিট করবেন। তাই গ্রুপ করে দেওয়ার পরে একে অপরের সাথে আপনার পরিচয় হয়ে নেবেন এবং একই ডরমিটরিতে একই রুমে থাকবেন এবং নিজেদের ভেতর একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবেন। ডে টু মর্নিংয়ের জন্য প্রস্তুতি নেবেন। আসুন দেখে নেওয়া যাক ডে টু মর্নিংয়ে কী আছে। ডে টু মর্নিংয়ে যা যা আছে তা হচ্ছে গ্রুপ টেস্টিং, অফিসার টাস্ক। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে থাকবে আপনার গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনে এভাবে আপনারা সবাই বসে যাবেন, কোনো চেস্ট নাম্বার সিরিয়ালে বসে যাবেন। গেম ডেসে আপনাদের সামনে একজন জিটিও থাকবেন এবং তিনি প্রথমে বলবেন বাংলা এবং পরবর্তীতে ইংরেজিতে একটি টপিক দিয়ে বলবেন আপনাদেরকে ডিসকাশন চালিয়ে যেতে। ডিসকাশনের টপিকটি সাধারণত সাম্প্রতিক কোনো ইস্যু নিয়ে হয়ে থাকে, যেমন পারিবারিক জীবনেই উচ্চাভিলাষী আকাঙ্ক্ষাই নৈতিক অবক্ষয়ের মূল কারণ, এরকম কিছু টপিক দিয়ে থাকেন সাধারণত। আর গ্রুপ ডিসকাশনটা আপনার জিটিওর উপর আপনার একটা খুব ভালো প্রভাব ফেলতে খুব সহযোগিতা করবে, কারণ জিটিওর সাথে সবার প্রথম এই টাস্কের মাধ্যমে আপনারা সবাই পরিচিত হবেন। তো এখানে আপনারা আপনাদের সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। এরপরে আপনাদের জিটিও স্যার প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক কন্ডাক্ট করবেন। গ্রাউন্ডের ভিতরে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন 40 মিনিটে 4টা ফিল্ড শেষ করতে হবে। এই 4টা ফিল্ডের স্টার্টিং লাইন এবং ফিনিশিং লাইন থাকবেন এবং আপনাদের প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক শুরু করার আগে জিটিও স্যার কতগুলো ইনস্ট্রাকশন দিবেন, যেমন কিছু কিছু জিনিস আছে রেস্ট্রিকশন, রেড, হোয়াইট, তারপর গ্রিন, ব্ল্যাক, এরকম কিছু কালার আছে যেগুলোতে আপনারা ম্যাটেরিয়ালস ইউজ করতে পারবেন, ম্যান দাঁড়াতে পারবেন। তারপর 4 ফিটের বেশি জাম্প দিতে পারবেন না, জুকার জাম্পের কিছু হিসাব আছে, এগুলো বুঝিয়ে দিবেন এবং আপনাদেরকে পরবর্তীতে বলবেন রিপিট করার জন্য। অর্থাৎ আগে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিবে, একে একে পরবর্তীতে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে যে একটি করে নিয়ম বলার জন্য, তখন মনে করেন একটি বলে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টার্টিং লাইন এ হোয়াইট, এরকম আরেকটি ফিনিশিং লাইন আছে এর খানিকটা দূরেই। আপনাদেরকে এখানে একটি লোড দেখতে পাচ্ছেন। প্রোগ্রেসিভ গ্রুপ টাস্কে এই বড় লোডটিকে গ্রুপের যতজন থাকবেন, অর্থাৎ গত রাতে অর্থাৎ প্রথম দিন রাতে ফটো সেশনে যতজন গ্রুপমেট ছিলেন সবাই মিলে এই প্রোগ্রেসিভ গ্রুপ টাস্কটা কমপ্লিট করবেন, যেটার জন্য 4টা ফিল্ডের জন্য 40 মিনিট সময় পাবেন এবং জিটিও আপনাদেরকে দূর থেকে অবজার্ভ করবেন। এখানে দেখতে পাচ্ছেন জিটিও স্যার বসে আছেন, তার হাতে একটি ডায়েরি। জিটিও স্যার এখানে বসে আছেন, তার হাতে একটি ডায়েরি এবং আপনাদেরকে অবজার্ভ করছেন। গ্রুপমেট সকলের সহযোগিতায় প্রত্যেকটা টাস্ক আপনাদেরকে কমপ্লিট করতে হবে।
এরপরেই থাকছে হাফ গ্রুপ টাস্ক, অর্থাৎ আপনাদের গ্রুপে যদি টোটাল গ্রুপমেট থেকে থাকেন 9 জন, এই 9 জনকে 3টি সাব গ্রুপে ভাগ করে দেওয়া হবে, যেখানে 3 জন 3 জন 3 জন করে 3টি গ্রুপ হবেন। এই 3টি গ্রুপকে আলাদা আলাদা করে 7 মিনিটে একটি ফিল্ড পার করতে হবে। অনেকটা প্রোগ্রেসিভ গ্রুপ টাস্কের মতনই, তবে কিছু পরিবর্তন আছে। যেমন প্রোগ্রেসিভ গ্রুপ টাস্কে আমরা একটি বড় লোড পার করেছিলাম, এখানে একটি এক্সপ্লোশন দেখতে পাচ্ছেন হোয়াইট, এই ছোট জিনিসটাকে আমাদেরকে পার করতে হবে। এখানে আপনারা 3 জন গ্রুপমেট মিলে একটি টাস্ক কমপ্লিট করবেন, একটি ফিল্ড কমপ্লিট করবেন, যার জন্য 7 মিনিট সময় পাবেন। এরপরে এক্সটেম ফর স্পিচ সেশন, এখানে আপনাদেরকে ইংলিশে 2টি টপিক দেওয়া হবে, এর ভেতরে একটি টপিকের উপর আপনাদের স্পিচটা ডেলিভার করতে হবে, যার জন্য 3 মিনিটের মতো বলার সুযোগ পাবেন এবং 2 মিনিট ভাবার সময় পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার জিটিও স্যার ডায়েরিতে আপনাকে দেখছে এবং নোট করছে, তাই এই জিনিসগুলো আপনি ভালো করে আগে থেকে বোঝা যাওয়ার চেষ্টা করবেন। আপনার গ্রুপমেট মনোযোগ সহকারে আপনাকে শুনছেন। এরপরে থাকবে প্রথম দিন সকালে ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট, অর্থাৎ পিএটি, ইন্ডিভিজুয়াল অবস্টেকল। ছেলেদের জন্য 3 মিনিট 30 সেকেন্ড এবং মেয়েদের জন্য 4 মিনিট 30 সেকেন্ড সময় পাবেন 7টা এরকম টাস্ক কমপ্লিট করার জন্য। এখানে আমরা যদি টাস্কটা দেখি, যা যা আছে: সিট আপ, চিন আপ, বার্মা ব্রিজ, লং জাম্প, শাটল রান, জিগজ্যাগ, ল্যাডার ক্রসিং, এরকম 7টা অবস্টেকল আপনাদেরকে নির্ধারিত সময়ের ভিতরে কমপ্লিট করতে হবে। যদি কখনো ব্যর্থ হয়ে যান তাহলে এটা আপনার সিলেকশনে তেমন কোনো প্রভাব ফেলবে না, তবে আপনাকে ইয়েলো কার্ড দেওয়া হবে যদি আপনি রেকমেন্ডেশনের যোগ্য আসলেই হয়ে থাকেন। পরবর্তী 4 সপ্তাহের ভিতরে আপনাদেরকে আবার ডেট দেওয়া হবে, সেখানে এসে পিএটি আবার দিয়ে আপনাদেরকে গ্রিন কার্ড নিয়ে যেতে হবে। এখানে 7টার ছোট করে একটি চিত্র দেওয়া হলো। আপনারা বিস্তারিত জানতে আইএসএলভির ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে খুব ভালো করে আপনাদের এই ডেমো ভিডিওটি দেওয়া আছে পিএটির। তো এখন আমরা দেখে নিলাম যে প্রথম দিন সকালে, অর্থাৎ সকাল থেকে নাস্তার পরে আপনাদের যেসব টাস্ক শুরু হবে সবই কিন্তু গ্রাউন্ডে হবে। এই সব কিছু কিন্তু গ্রাউন্ডে হবে, মনে রাখবেন। এবং এই কয়েকটা টেস্ট কন্ডাক্ট করতে করতে আপনাদের দুপুর 2টার মতো বেজে যাবে। এরপরে আপনারা আপনাদের ডরমিটরিতে আবার চলে আসবেন। ডরমিটরিতে আসার পরে এর নিচেই মেডিকেল চেক আপের ব্যবস্থা থাকবে, এবং যাদের চেস্ট নাম্বার আগে তারা ডিপি ভাইবার জন্য চলে যাবেন, এবং যাদের ডিপি ভাইবার থাকবে না তারা মেডিকেল টেস্ট করাবেন। তো দ্বিতীয় দিন মর্নিংয়ের পরে যেই দুপুর সময়টা থাকে, সেই সময়টা থেকে আপনাদের মেডিকেল টেস্ট এবং ডিপি ভাইবার শুরু হয়ে যাবে, আর অনেকে দুপুরের খাবার খেয়ে নেবেন। তো দেখতে পেলাম যে দ্বিতীয় দিন মূলত এই দুপুর পর্যন্ত আপনাদের বিশেষ কিছু টাস্ক থাকে যেটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে, তাই নিজেদেরকে ওভাবেই প্রস্তুত করে নেবেন। টাস্কগুলো বেশি নয়, আপনাদেরকে বুঝতে হবে জিনিসগুলো। যদি বুঝতে পারেন তাহলে টাস্কগুলো খুব সহজেই কমপ্লিট করতে পারবেন, এর জন্য কোচিং সেন্টারেরও কোনো প্রয়োজন হবে না। সেকেন্ড ডে মর্নিংয়ের যেসব টাস্ক আছে তা কমপ্লিট হওয়ার পরে আপনারা আপনাদের মতো ফ্রি হয়ে যাবেন। অনেকে ডিপি ভাইবা থাকবে, এসব দিয়ে আপনারা রাতের খাবার খাবেন, গ্রুপমেটদের সাথে আরও পরিচিত হবেন, আন্ডারস্ট্যান্ডিং আরও মিশে যাবে। তো একসাথে পরিচয় হওয়ার পরে পরবর্তী দিনে আপনাদের আরও কিছু টাস্ক থাকবে, যেটা এখন তুলে ধরছি। পরবর্তী দিনে যা থাকবে তা হচ্ছে গ্রুপ টেস্টিং অফিসারেরই টাস্ক, অর্থাৎ দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন মূলত গ্রুপ টেস্টিং অফিসারই আপনাদের যেসব পরীক্ষা নিয়ে থাকেন তার বেশিরভাগ সময়টা কিন্তু আপনারা গ্রুপ টেস্টিং অফিসারের সাথেই থাকবেন। তো থার্ড ডে মর্নিংয়ে শুরুতেই কিন্তু প্ল্যানিং এক্সারসাইজ শুরু হয়ে যাবে। এখানে টেস্টিং হলে নিয়ে যাওয়া হবে প্রথমে আপনাদেরকে। টেস্টিং হলে যাওয়ার পরে আপনাদেরকে একটা ম্যাপ দেওয়া হবে, একটা সমস্যামূলক প্যাসেজ দেওয়া হবে। সেই প্যাসেজ থেকে আপনাদেরকে ওই ম্যাপ দেখে দেখে সমস্যাটা চিহ্নিত করতে হবে শুরুতে, এরপরে তার সমাধান লিখতে হবে। এরপরে সেখানে ডিস্টেন্স, তারপর সময়, তারপর দূরত্বের কিছু হিসাব আছে, তো এগুলো মিলিয়ে একটা ক্যালকুলেশন করে লিখতে হবে। তো প্ল্যানিং টেস্ট এক্সারসাইজের প্রথম পর্ব থাকবে রিটেন, যেটা 50 মিনিটের মতো লেখার সুযোগ পাবেন, পড়ে লেখার সুযোগ পাবেন। আর লেখার পরে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে, এখানে দেখি ডিসকাশন পার্টের জন্য আপনাদেরকে আবার গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে। গ্রাউন্ডে যে হাট আছে সেখানে আপনাদেরকে এখানে ডেস্কে ম্যাপটি বড় করে দেখানো হবে। সেই ম্যাপে আপনাদের সবাই ইন্ডিভিজুয়ালি টেস্টিং হলে যে প্ল্যানটা লিখেছিলেন এই সমস্যাটার জন্য, সেটা জিটিও স্যার বলবেন শেয়ার করার জন্য প্রায়োরিটি অনুযায়ী। আবার সবার তো আর ইন্ডিভিজুয়াল
যেই প্ল্যানটা লিখেছিলেন তার সাথে কিন্তু এখন যেহেতু গ্রুপের সাথে আছেন সবার কিন্তু প্ল্যানটা মিলবে না। তাই এখানে জিটিও স্যার বলবেন যে আপনাদের সবাইকে ডিসকাস করে একটা প্রায়োরিটি অনুযায়ী সমস্যাগুলোকে আবার চিহ্নিত করার জন্য, এবং যখনই আমরা সমস্যা চিহ্নিত করব, প্রথম পর্ব সমস্যা চিহ্নিত করার পরে তার সমাধান জানতে চাইবেন জিটিও স্যার। এখানে অনেকে আমরা সমস্যা বলার জায়গায় সমাধানটাও বলে দিই, যেটা করা মোটেও উচিত নয়। এখানে একজন বলার মাঝখানে আরেকজন কথা বলা শুরু করে দেয়, তা অনেক ক্ল্যাশ হয়ে যায়, ব্যাপারটা মোটেও মানানসই হয় না তখন। তো এখানে আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে, গ্রুপমেটদের সাথে জিনিসটা ভালো করে বুঝে যেতে হবে, আপনাদেরকে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো রাখতে হবে। এখানে জিটিও স্যার আপনাদেরকে মাঝে মাঝে চাইলে ঘোরাতেও পারেন আপনাদের উপস্থিত বুদ্ধি পরীক্ষা করার জন্য। যেমন আপনাকে হয়তো ইন্ডিভিজুয়ালি আস্ক করতে পারেন যে এই প্ল্যানটা কেন এরকম হবে না, অর্থাৎ আপনি যেই প্ল্যানটা দিয়েছিলেন এটা হবে না, এরকম পজিশনে জিটিও স্যার চলে আসতে পারেন এবং আপনাকে আপনার মনোবল কতটা শক্ত এবং কতটা যুক্তি দিয়ে আপনি তাকে বোঝাতে পারেন তাও চেক করতে পারেন। এরপরেই থাকছে কমান্ড টাস্ক। তো দ্বিতীয় দিন আমরা দেখেছিলাম আমাদের পিজিটি এবং এসজিটি নেওয়া হয়েছিল, যেখানে আমরা দলগতভাবে কাজগুলো করেছিলাম। তবে কমান্ড টাস্কে আপনি নিজে থাকবেন কমান্ডার এবং 7 মিনিটে একটি ফিল্ড কমপ্লিট করতে হবে, অনেকটা এসজিটির মতো। এবং আপনাকে জিটিও স্যার 3 জন সাবঅর্ডিনেট সিলেক্ট করার সুযোগ দিবেন। আপনি আপনার পছন্দ মতো 3 জন সাবঅর্ডিনেট সিলেক্ট করে নেবেন। মনে রাখবেন এই কমান্ড টাস্কের শুরুতে যখন আপনাকে জিটিও স্যার আপনার ফিল্ড এবং টাস্ক বুঝিয়ে দিবেন, ঠিক এখানে কিন্তু তিনি বসে আছেন। এর আগেই আপনাকে বসার জায়গা থাকবে, সেখানে বসে তার সাথে একটা ইন্টারভিউ দিতে হবে আপনার, যেটা জিটিও ভাইবা নামে পরিচিত। এখানে আপনার ব্যাপারে সাধারণ কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে, কোথায় থাকেন, কী পড়াশোনা করছেন, তারপর সারাদিন আপনার কিভাবে কাটে, আপনার এই টাস্ক রিলেটেড কিছু কোয়েশ্চেন করতে পারেন, যেমন কার পারফরমেন্স কীরকম হয়েছে, আপনি নিজেকে কোন পজিশনে রাখতে চাচ্ছেন গ্রুপমেটদের ভিতরে, এসব কিছু কোশ্চেন। আপনার বাবা মায়ের প্রফেশন ডিটেলস জানতে চাইতে পারেন, তারপর আপনার হবি, কেন আর্মিতে আসতে চান, এরকম কিছু কমন কোশ্চেন করা হয়ে থাকে। ভাইবাটা বেশি সময় ধরে হয় না, সাধারণত 5-7 মিনিট বা 3-4 মিনিট হয়ে থাকে। তো এভাবে আপনাকে কমন টাস্কটি কমপ্লিট করতে হবে। এরপরেই শুরু হয়ে যাবে মিউচুয়াল অ্যাসেসমেন্ট, অর্থাৎ আপনার গ্রুপমেট যাদের সাথে আপনি টোটাল 3 দিন কাটিয়েছেন তাদের একটি করে ডিমেরিট লিখতে হবে, অর্থাৎ মন্দ দিকের কথা লিখতে হবে, এবং তাদের পারফরমেন্স অনুযায়ী তাদেরকে প্রায়োরিটি অনুযায়ী একটি লিস্ট আকারে লিখে দিতে হবে। সেখানে আপনাকেও সেই লিস্টের অন্তর্ভুক্ত রাখতে হবে। এভাবে আপনার মিউচুয়াল অ্যাসেসমেন্টটা শেষ হবে। মিউচুয়াল অ্যাসেসমেন্ট কিন্তু খুবই সিরিয়াস থাকতে হবে আপনাকে, কারণ 3 দিন আপনার গ্রুপমেটদের সাথে এমনভাবে মিশে যাবেন না যে তারা আপনাকে আপনার গুরুতর কোনো ডিমেরিট খুঁজে পায় এবং তা সেখানে লিখে দেয়, তাহলে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যাবে আপনার উপর। তাই গ্রুপে সবার সাথে কোঅপারেটিভ থাকবেন এবং সহযোগী মনোভাব প্রকাশ করবেন। তাহলে আপনার ব্যাপারে কিন্তু সবাই জিটিও স্যার সব কিছু অবজার্ভ করছেন, এবং অন্যদিকে তিনি আপনার মিউচুয়াল অ্যাসেসমেন্টও খুঁজে পেলেন যে তেমন কোনো ডিমেরিট কেউ লিখতে পারছে না, অর্থাৎ আপনি নিজেকে এখানে আপনার যোগ্যতা প্রমাণের জন্য এসেছেন। এখানে অনেকে দেখবেন যে দুষ্টামি করতে আসে, সিরিয়াস থাকে, তবে সেখানে দুষ্টামির মাত্রাটা একটু বেশি থাকে। তো এরকম না করাটাই বেটার, তাহলে মিউচুয়াল অ্যাসেসমেন্টে একটা ভালো সুবিধা পেতে পারেন। এরপরে দ্বিতীয় দিনের মতোই এই কয়েকটা টাস্ক কমপ্লিট করতে আপনাদের দুপুর পর্যন্ত হয়ে যেতে পারে, 1টা-2টার মতো বেজে যাবে। এরপর মেডিকেল এবং ডিপি ভাইবা যার বাকি থাকবে তারা ডিপি ভাইবার জন্য চলে যাবেন, এবং যারা মেডিকেল বাকি থাকবে তারা মেডিকেল করবেন। এরপরে 3rd ডে আফটারনুন ডিপি ভাইবা এবং মেডিকেল দেওয়ার ফাঁকে ফাঁকে আপনাদের নাস্তা করা হবে, দুপুর খাবার খাবেন, এসবের পরে একটু সময় পাবেন রেস্ট করার। তারপর আপনাদের আফটারনুনে অর্থাৎ সন্ধ্যা 5:30 বা 6টার দিকে আবার টেস্টিং হলে নিয়ে যাওয়া হবে। সবাই ফর্মাল ড্রেস পরে টেস্টিং হলে যাবেন। টেস্টিং হলে যাওয়ার পরে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা নেওয়া হবে, যেটা হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট। এটি আপনার পার্সোনালিটি খুব ভালোভাবে প্রকাশ করবে। এখানে দেখতে পাচ্ছি সাইকোমেট্রিক টেস্টটি আইএসএসবিতে নতুন একটি সংযোজন। এখানে অনেকগুলো কোয়েশ্চেন থাকে, যেমন সিচুয়েশনাল জাজমেন্ট কোয়েশ্চেন, ভার্বাল রিজনিং, অ্যাবস্ট্রাক্ট রিজনিং, নিউমেরিক্যাল রিজনিং, মেমোরি টেস্ট। টোটাল 3 ঘন্টা 12 মিনিট আপনাদের এক্সামটি নেওয়া হবে, এবং এখানে ইন্ডিভিজুয়ালি সময়গুলো দেওয়া আছে। তো প্রত্যেকটা
টেস্ট নেওয়ার আগে আপনাদেরকে যেই সাইকোলজিস্ট থাকবেন তিনি একটা দীর্ঘ ব্রিফিং দিবেন কিভাবে আপনাদেরকে আনসার করতে হবে এর উপরে। তো না বুঝলে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন অফিসারের কাছ থেকে। আর এই সময়টাতে আমাদেরকে সাইকোলজিস্ট বলেছিলেন আমরা আইএসএসবিতে আসি, তবে সাইকোলজির প্রিপারেশনটা আমরা ভালো করে নিয়ে আসি না। আমরা এখানে ফেক সাইকোলজি আমাদের প্রকাশ করার চেষ্টা করি, যেটা তারা পিএইচডিধারী যেহেতু সাইকোলজিস্ট খুব সহজেই ধরে ফেলতে পারেন। তবে আমরা নাকি তাদের সামনে এমন বিহেভ করি যেন তারা কিছুই বুঝে না। তো নিজের সাইকোলজির প্রিপারেশনটা খুব ভালো করে নিয়ে যাবেন, কারণ সাইকোলজি টেস্ট ইজ দ্য প্রাইম টেস্ট অফ আইএসএসবি। আপনাকে যদি রেকমেন্ডেশন পেতে চান আপনাকে অবশ্যই সাইকোলজি আপনার ক্লিয়ার করতে হবে। যদি সাইকোলজি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু গ্রিন কার্ড পাওয়া নিয়ার টু ইম্পসিবলই মনে হবে। আর প্রথম দিনে যেসব টেস্ট দেখেছেন মূলত ওই সব টেস্ট সহ এই সাইকোমেট্রিক টেস্ট কিন্তু সাইকোলজি টেস্টের অন্তর্ভুক্ত। আর সেকেন্ড ডে এবং থার্ড ডে মর্নিংয়ে যেসব টেস্ট কন্ডাক্ট করেছেন তা হচ্ছে জিটিও স্যার। তো জিটিও স্যার আপনার এনভায়রনমেন্টাল যে রিয়েকশন সব কিন্তু অবজার্ভ করছেন। তো সবগুলো টেস্টই কিন্তু গুরুত্বপূর্ণ। সাইকোমেট্রিক টেস্টের পরেই চলুন দেখে নেওয়া যাক কিছু ডিপি ভাইবার সাধারণ কোশ্চেন যেসব জিজ্ঞেস করা হয়ে থাকে। গ্রুপমেট কাকে কোন পজিশনে রাখবেন এবং কেন নিজেকে এই পজিশনে দিলেন, অর্থাৎ আপনি নিজেকেও কেন দ্বিতীয় অথবা তৃতীয় অথবা প্রথম অবস্থানে রাখলেন, কোন কারণে তা জানতে চাইবেন। কোচিং করেছেন কিনা, কিভাবে প্রিপারেশন নিয়েছেন। যদি কোচিং করে না থাকেন তাহলে কিন্তু তিনি এক্সট্রা জিজ্ঞেস করতে পারেন। ভার্সিটি প্রিপারেশনের জন্য আপনারা কোচিং করে থাকেন, তবে এখানে চাকরির জন্য এসেছেন, কোচিং কেন করেননি, এরকম আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তো আপনাকে উত্তর করার সময় অবশ্যই বোল্ড এবং লয়াল থাকতে হবে। আপনার জীবন নিয়ে জানতে চাইবেন, কোন কোন পরিবেশে বেড়ে উঠেছেন, জন্ম, শৈশব, কৈশোর, ফিউচার প্ল্যানিং কি আপনার। তারপর রাতে কখন ঘুমান, যদি দেরি করে ঘুমান তার কারণ কি। সোশ্যাল মিডিয়াতে আপনার সক্রিয়তা কেমন। যদি গ্রিন কার্ড না পান তাহলে কি করবেন। আপনাকে কেন মনে করেন যে গ্রিন কার্ড দেওয়া উচিত, আপনার কোন কোন গুণাবলীর জন্য আপনি মনে করেন। আর্মিতেই কেন, অন্যান্য বাহিনীতে কেন যেতে চান না। জীবন নিয়ে কোনো রিগ্রেট আছে কিনা। এরপরে আর্মি র্যাঙ্ক নিয়ে জানতে চাইতে পারেন। আপনাকে হয়তো বলতে পারেন যে তোমাকে যদি কোনো সুযোগ দেওয়া হয় তুমি কোন র্যাঙ্কটি নিবা এবং কেন, এরকম কিছু কোশ্চেনও করতে পারে। বায়োডাটাতে যা যা লিখেছেন তা নিয়ে জানতে চাইবে। আপনি যেমন আপনার হবি, ইন্টারেস্ট, এসব ফ্যামিলি, আত্মীয়, বন্ধুবান্ধব এবং সকলের সাথে সামাজিক সম্পর্ক কেমন তা জানার জন্য কিছু কোশ্চেন করতে পারেন। কারেন্ট ওয়ার্ল্ড ইস্যু নিয়ে জানতে চাইতে পারেন, অর্থাৎ এই বর্তমান বিশ্বে যা যা চলিত জিনিস চলছে, কোনো সমস্যা বলে যদি থেকে থাকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, এগুলো সম্বন্ধে আপনি কতটা নিজেকে আপ টু ডেট রাখতে পছন্দ করেন তা জানতে চাইবেন। সিচুয়েশনাল জাজমেন্ট কোশ্চেন আসবে কিছু, এরকম আরও অনেক কোশ্চেন থাকবে আইএসএসবিতে যেসব আপনাকে উত্তর করতে হবে। সাধারণত অনেক কমন কোশ্চেন করে থাকেন, যেমন আপনাকে সিচুয়েশনাল জাজমেন্ট কোশ্চেন হিসেবে 50 লাখ টাকা দিলে আপনি কী করবেন, তারপর যদি আপনাকে একটি টাইম মেশিন দেওয়া হয় তাহলে আপনি কী করবেন। এরকম অনেক ধরনের কোশ্চেন আছে যেগুলো ডিপি স্যার করে থাকেন। তো ডিপি ভাবে নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই, খুব সুন্দর করে খুব বুঝে শুনে উত্তরগুলো দিবেন। তো সময় নেওয়া যাবে না, তাই আপনাকে প্রথমে আপনার মেন্টালি নিজেকে প্রিপেয়ার করে নিতে হবে সব কিছুর জন্য। তারপর আপনার ভালো লাগা, উইকনেস, স্ট্রেংথ এসব জানতে চাইবেন। স্কুল বা কলেজ বা ভার্সিটি শেষে আপনি কী করেন, কোন কোন সংগঠনের সাথে যুক্ত আছেন, এসব নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করবে। আপনার হবি এবং ইন্টারেস্ট নিয়ে স্পেশালি কোশ্চেন আসবে। তো এভাবেই কিন্তু ডিপি ভাইভাতে কোশ্চেনগুলো করা হয়ে থাকে। আরও অনেক ধরনের কোশ্চেনই করা হয়ে থাকে, তবে সব কোশ্চেন সাধারণত আস্ক করা হয়ে থাকে। তো আপনাদের থার্ড ডে পর্যন্ত যত টেস্ট আছে নেওয়ার পরে ফোর্থ ডেতে আপনাদের এক্সামিনার কনফারেন্সে সবাই মিলে ডিসকাস করবে। এখানে দেখতে পাচ্ছেন জিটিও সাইকোলজিস্ট, তারপর ডিপি স্যার বসে আছেন, এখানে আরেকজন অফিসার থাকবেন। তো সবাই আপনার রিপোর্টটা নিয়ে ইন্ডিভিজুয়ালি জাজ করবেন এবং ডিসকাস করবেন আপনাদের পারফরমেন্স কীরকম এবং আপনি কতটা যোগ্য এই প্রফেশনের জন্য। এভাবে ডিসকাস করে আপনাদেরকে রেজাল্ট দেওয়া হবে। তো রেজাল্টটা চতুর্থ দিন আপনাদের আর কোনো কাজ নেই, সকাল থেকে শুধু বসে থাকবেন। হতে পারে কারো প্রেসিডেন্সিয়াল ভাইবা হতে পারে, আবার তার পুনরায় ভাইবা নেওয়া হবে ছোট্ট করে কনফার্মেশনের জন্য, এরকম কিছু ভাইবা নেওয়া হয়ে থাকে। তো এসবের পরে অপেক্ষা করতে করতে টিভি দেখবেন, টিভি রুমে থাকবেন, খেলাধুলা করবেন, টেবিল টেনিস আছে, অনেক কিছু আছে। তো এইভাবে রেজাল্টের সময় চলে আসবে। আন্তরিকভাবে দুঃখিত সমস্যাটির কারণে। এভাবে আপনাদের রেজাল্টের সমস্যা চলে আসবে, যেখানে আপনাদেরকে গ্রিন কার্ড, ইয়েলো কার্ড এবং রেড কার্ড দেওয়া হবে। তো রেড কার্ড নেওয়ার ঘটনাটা কিন্তু আসলে খুব করুণ আইএসএসবি থেকে, তাই
রেড কার্ড যেন আপনাদেরকে পেতে না হয় 4 দিন থাকার পরেও, তাই সেভাবে নিজেকে প্রস্তুত করুন। আপনাকে সার্বিকভাবে 3 ডাইমেনশনালি জাজ করা হচ্ছে, এই জিনিসটা আপনাকে বুঝে যেতে হবে। আপনি যত আইএসএলডি নিয়ে স্টাডি করবেন ততই ভালো আপনার। সাইকোলজিটা কিন্তু আপনাদেরকে একদিন ইমপ্রুভ করতে পারবেন না, এটার জন্য অনেক সময় লাগবে। তো সময় নিয়ে নিজের সাইকোলজিটা ভালো করে বোঝার চেষ্টা করুন। আসলে আপনি কোন সাইকোলজিটা নিয়ে এখন আছেন এবং কোন সাইকোলজিটা আইএসএলডির আসলে দরকার, সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে থাকুন, যেন রেড কার্ড নেওয়ার দিনটা না আসে। সেখানে অনেকেই যায়, তবে বেশিরভাগই কিন্তু রেড কার্ড নিয়ে ফিরে আসে। তো গ্রিন কার্ড যেন পেতে পারেন সেরকম একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে ফুল কনফিডেন্সের সাথে সেখানে যাবেন। অবশ্যই ইনশাল্লাহ গ্রিন কার্ড হাতে নিয়ে বাড়ি ফিরবেন। চলুন সব আবার এক নজরে দেখে নেওয়া যাক। এখানে প্রতিটা টেস্ট আমি আবার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। প্রতিটা টেস্ট আপনাকে সিকোয়েন্সিয়ালি আগে বুঝতে হবে। আপনি যদি সিকোয়েন্সিয়ালি ডে ওয়াইজ জিনিসগুলো মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সবচেয়ে ভালো, আপনার মেন্টাল প্রিপারেশনটা আর ভালো করে হয়ে যাচ্ছে। এবং এখানে কিছু ফার্স্ট ডেতে দেখতে পারবেন যে নির্দিষ্ট কিছু কোয়েশ্চেন আপনাকে অবশ্যই উত্তর করতে হবে, যেমন সেলফ অ্যাসেসমেন্ট, তারপর সেলফ ক্রিটিসিজম, মেমোরেবল এবং বিটার এক্সপিরিয়েন্স। এসব কিন্তু আপনাকে পূর্ববর্তী প্রিপারেশন অবশ্যই নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু সেখানে ভালো করে আপনার চিন্তা চেতনাগুলোকে গুছিয়ে তুলে ধরতে পারবেন না। এইসব টেস্ট নেওয়ার উদ্দেশ্যটা কি? আসলে তারা আপনাকে 3 ডাইমেনশনালি জাজ করতেছে, সাইকোলজিক্যাল, এনভায়রনমেন্টাল এবং ফিজিক্যাল। এই 3ভাবে কিন্তু আপনাকে কোয়ালিফাই হচ্ছেন কিনা তা দেখতে পারতেছে। তো এনভায়রনমেন্টাল যেসব জিনিস জিটিও সার্ক সাধারণত আপনাকে দেখে থাকেন, এবং ফিজিক্যাল যেই অ্যাপিয়ারেন্স অর্থাৎ পিএটি, ইন্ডিভিজুয়াল অবস্টেকল, এটা কিন্তু সবাই মোটামুটি পেরে যায়। এবং এনভায়রনমেন্টাল টাস্কেও সবার বডি ল্যাঙ্গুয়েজ এবং কিছু নির্দিষ্ট জিনিস যদি ঠিক থাকে তাও কিন্তু হয়ে যায়। তবে সাইকোলজি টেস্টে কিন্তু সবার ভালো হয় না। আমরা অনেকেই শুনে থাকি যে একজনের পারফরমেন্স গ্রুপে অনেক ভালো ছিল তাওতে সে রেড কার্ড, আবার আরেকজনের পারফরমেন্স নাকি গ্রুপে খুব বাজে ছিল তাও সে গ্রিন কার্ড। আসলে ব্যাপারটা হচ্ছে সাইকোলজির। আপনি কিন্তু জানেন না সে যে গ্রিন কার্ড পেয়েছে সে তার রিটেনে কী লিখেছিল, হতে পারে তার সাইকোলজি আপনার থেকে অনেক ভালো। তাই সাইকোলজি টেস্টটা আপনাকে অবশ্যই গুরুত্ব দিয়ে করতে হবে। Which are the mistake we usually do? আমাদের কাছে ইনফরমেশন থাকে না, বা ইনফরমেশন থাকলেও আমরা কাজে লাগাতে পারি না, সঠিক গাইডলাইন পাওয়া যায় না, অনেকে মিসগাইডেড থাকে আইএসএসবির জন্য। এটার জন্য কিন্তু আমরা আমাদের সেখানে যেভাবে রিয়েক্ট করতে হবে এক একটা জিনিসের ওপর সেটা কিন্তু বুঝতে পারি না। তারপর কী কী করা যাবে কী কী করা যাবে না সেটাও জানা থাকে না আমাদের। মেন্টাল প্রিপারেশন হারিয়ে ফেলি সব কিছুর জন্য। এই যে মেন্টাল প্রিপারেশন হারানোর একটা মূল কারণ হচ্ছে সিকোয়েন্সিয়ালি আমরা ডে ওয়াইজ টেস্টগুলো বুঝতে পারি না, টেস্টগুলোর আসলে মিনিংগুলো কী তা ধরতে পারি না, তাই কিন্তু আমাদের মেন্টাল প্রিপারেশন অনেক আগেই হারিয়ে যায়। তো নিজেকে গুছিয়ে খুব অল্প সময়ের ভিতর প্রস্তুত করার চেষ্টা করুন। আইএসএসবির কোনো টাস্কই কিন্তু এত কঠিন কিছু না, তাও আপনাদেরকে বুঝতে হবে কেন তারা এই সহজ টেস্টগুলোই না হয়। ওয়ার্ড টেস্ট, যেমন ওয়ার্ড টেস্টে কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে আপনাকে একটা সুন্দর বাক্য লিখতে হবে। তো এটাতে আপনার মাইন্ড কতটা ওয়েল অর্গানাইজড এটা কিন্তু বোঝা যায়, তাই কিন্তু এই টেস্টগুলো নেওয়া হয়ে থাকে। তাদের এক একটা টেস্টের নেওয়ার পিছিয়ে পারপাসটা আপনাকে বুঝতে হবে। DP5-এর এক একটা কোশ্চেনের পিছনে একটা উদ্দেশ্য থাকে, তার উদ্দেশ্যটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি এই উদ্দেশ্যগুলো বুঝতে চান, আপনি নিজের ডিপি এবং জিটিওর জায়গায় কল্পনা করুন, সেখান থেকে আপনি কী কী অবজার্ভ করতে পারেন একটা ক্যান্ডিডেটের ভিতর তা খুঁজে বের করার চেষ্টা করুন। নিজের পাবলিক স্পিকিংটাকে একটু ডেভেলপ করার চেষ্টা করুন, কারণ আপনার নিজের ভেতরে যা আছে তা তো বাইরে প্রকাশ করতে হবে। যদি আপনি প্রকাশ করতে না পারলেন তাহলে তো আপনার পারফরমেন্স শো করাটা অসম্পূর্ণই রয়ে গেল, তাই না? তো পাবলিক স্পিকিংয়ের জন্য কিন্তু গ্রিন কার্ড দেয় না। অনেকে দেখে থাকবেন যে স্পিকিং অনেক ভালো, সেই অনেক কথাই কিন্তু বলে থাকে, কিন্তু আপনার সিলেকশন আপনার পাবলিক স্পিকিংয়ের উপর কখনোই নির্ভর করবে না। এটা আপনার ওভারঅল সাইকোলজিক্যাল, ফিজিক্যাল এবং মেন্টাল যেসব ব্যাপার আছে সবগুলা মিলিয়ে অ্যাভারেজ ব্যাপারের উপর ডিপেন্ড করে। তো নিজেকে জড়তা ছাড়া প্রকাশ করতে পারছেন কিনা তা শিওর করবেন। নিজের ইউনিক আইডেন্টিটিটা যেন বজায় থাকে আর পার্সোনালিটিটা যেন বোল্ড থাকে, এবং আপনাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আইএসএসবি